গল্পের নাম অন্তরলীনা। গল্পটি লিখেছেন অদিতি ঘোষ। আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। জানলাটা বন্ধ করতে গিয়ে থমকে গেল ঈশান। দুহাতে পাল্লা দুটো ধরে আকাশের দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। কিছুক্ষণ কেটে গেল এভাবেই। জানালাটা বন্ধ করার কথা মাথা থেকে উবে গেছে। আকাশের দলা পাকানো কালো মেঘগুলো আস্তে আস্তে ভিড় করে আসছে মনের মধ্যে। ভারী হয়ে আসছে বুকের ভেতরটা। মনে পড়ে যাচ্ছে এমনি এক বর্ষণমুখর সন্ধ্যার কথা। সেদিনও সন্ধ্যায় হঠাৎ করেই এমনি কালো মেঘ হয়ে এসেছিল আকাশে। তার কয়েক মাস আগেই কলকাতার এক হসপিটালে জয়েন করেছিল ঈশান। বাড়িতে দুটো গাড়ি থাকা সত্ত্বেও খুব প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে বের হতো না তখনও। মা গাড়ি নিয়ে বেরোতো প্রায় রোজই। যদি বাবার বিশেষ কারণে গাড়ির দরকার হয় সে কথা ভেবে গাড়ি বাড়িতেই রেখে নিজে বাসে ট্রামেই যাতায়াত করতো ও বেশিরভাগ। অবশ্য সেটাই ভালো লাগতো ওর। সেদিন সকাল থেকে ঝলমলে রোদ্দুর ছিল। তেমন কোনো পূর্বাভাস না থাকায় রেনকোটটাও সঙ্গে ছিল না। বৃষ্টির আশঙ্কায় বাস থেকে নেমে বেশ দ্রুত হাঁটছিল ও। তবু শেষ রক্ষা হয়নি। গন্তব্যে পৌঁছানোর আগেই হঠাৎ তেড়ে বৃষ্টি নেমেছিল। চশমার কাঁচ ভিজে গিয়েছিল বিশ্রীভাবে। আর হাঁটা যাচ্ছিল না। নিরুপায় হয়ে সামনের একটা বাড়ির গেটের তলা ছাউনিটুকুকে আশ্রয় করে দাঁড়িয়ে পড়েছিল ও। দোতলার ঘর থেকে ভেসে আসছিল হারমোনিয়ামের আওয়াজ, সঙ্গে কোনো এক মহিলা কণ্ঠের গান। এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘস্বরে বাদলে ঝরে ঝরে, তপনহীন ঘন তমসায়। ভারী মিষ্টি সুরেলা কণ্ঠস্বর। মুগ্ধ হয়ে শুনছিল ঈশান। হঠাৎ চারদিক কাঁপিয়ে বিকট শব্দে মেঘ ডেকে উঠেছিল। আলোর ঝলসানি থেকে চোখ দুটো বাঁচাতে দরজার দিকে ঘুরে দাঁড়িয়েছিল। বৃষ্টির ছাঁট যত বাড়ছিল ততই শরীরটাকে গেটের সঙ্গে সেঁটে ধরছিল। সম্ভবত বিদ্যুতের সেই আলোতে দোতলার কাঁচের জানলা দিয়ে ওকে দেখতে পেয়েই বাড়ির কর্ত্রী চেঁচিয়ে উঠেছিলেন, কে কে ওখানে? ঈশান চেঁচিয়ে বলেছিল, হঠাৎ বৃষ্টি নেমে গেছে, তাই এখানে একটু। কথা শেষ হওয়ার আগেই প্রশ্নকারী বলেছিলেন, দাঁড়ান ওখানে, কোথাও যাবেন না, আমি এক্ষুনি যাচ্ছি নিচে। দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এসেছিলেন উনি। আন্তরিক গলায় বলেছিলেন, এই দুর্যোগে কেউ বাইরে থাকে নাকি? আপনি বাড়ির ভেতরে আসুন। ভিজে শরীরে অপরিচিত কারো বাড়িতে ঢুকতে সংকোচ হচ্ছিল ঈশানের। ও মৃদু আপত্তি জানিয়েছিল, না না, তার দরকার নেই, আমি এখানেই ঠিক আছি, এক্ষুনি বৃষ্টি থেমে যাবে, তারপর চলে যাব। এরপর ষাটোর্ধ্ব গৃহকর্ত্রী গম্ভীরভাবে বলেছিলেন, তোমার এখানে থাকা নিয়ে বিশেষ চিন্তিত নই আমি, তাই কখন যাবে সে নিয়ে মাথা ব্যথাও নেই আমার। তবে এই দুর্যোগের সময় মানুষকে আশ্রয় দেওয়া একজন মানুষের কর্তব্য। কথা না বাড়িয়ে যা বলছি সেটা শোনো। কথা বলতে বলতেই উনি হাতের ভাঁজ করা ছাতাটা এগিয়ে ধরেছিলেন ঈশানের দিকে। ঠিক সেই সময়ই আবার প্রচন্ড শব্দ করে মেঘ ডেকে উঠেছিল। আর আপত্তি না করে হাত বাড়িয়ে ছাতাটা নিয়েছিল ঈশান। তারপর নিঃশব্দে ওনাকে অনুসরণ করে দোতলায় উঠে গিয়েছিল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শোনা যাচ্ছিল গানের কথাগুলো। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায় এমন ঘনঘোর বরিশায়। মিষ্টি সুরের এসে মনটা যেন অন্য এক জগতে চলে যাচ্ছিল। বাবা ভীষণ ভালোবাসতো রবীন্দ্রসঙ্গীত। বাবার আগ্রহী বোন একসময় গান শিখত। তবে রবীন্দ্রসঙ্গীত বা উচ্চাঙ্গ সঙ্গীতে মারাত্মক অনীহা ছিল মায়ের। মমের ইচ্ছাতেই গান ছেড়ে নাচে তালিম নিতে শুরু করে বোন। তবে ধ্রুপদী নৃত্যেও অ্যালার্জি ছিল মায়ের। তাই ওয়েস্টার্ন ড্যান্স শিখেছে রুশি। সব দিক দিয়ে আস্তে আস্তে মায়ের মতোই হয়ে উঠেছে ও। রুশির জন্য মাঝে মাঝে খুবই আফসোস হয় ঈশানের। ড্রয়িং রুমে ঢোকার পরই গৃহকর্ত্রী একটা তোয়ালে এগিয়ে ধরেছিলেন। ঈশান আবার মৃদু আপত্তি জানিয়েছিলেন। উনি আদেশের সুরে মাথাটা মুছে নিতে বলেছিলেন। অগত্যা ওনার হাত থেকে তোয়ালে নিয়ে বাধ্য ছেলের মতো মাথাটা মুছে নিয়েছিল ঈশান। গান তখনও চলছিল, তবে নতুন গান ধরেছিল গায়িকা। তাকে দেখতে না পেলেও কানে আসছিল খুব জানা গানের কলিগুলো। আজই ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতেই কেন যে মন লাগে না এই চঞ্চল সজল পবন বেগে। কোনো কিছু না ভেবে ঈশান প্রকাশ করে ফেলেছিল ওর ভালো লাগাটা। কে গাইছে গানটা? ভারী মিষ্টি গলা তো। আমার ভাইজি ঈশানী। নামটা শুনে চমকে উঠেছিল ঈশান। কি নাম বললেন? ঈশানী। কেন বলো তো? এই নামে বিশেষ কাউকে চেনো নাকি? তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়েছিল ও। স্বাভাবিক গলায় বলেছিল, না না, বিশেষ কেউ নাই, এমনি জিজ্ঞেস করলাম।
আমার এক ক্লাসমেটের নাম ঈশানী। ও আচ্ছা, সেটা তো হতেই পারে। মনে হচ্ছে তুমি এখন স্টুডেন্ট, তাই তো? ঈশান বুঝেছিল বেশিরভাগ মানুষের মতো উনিও আঁচ করতে পারেননি ওর বয়সটা। 29কে হয়তো 23-24 ভেবেছেন। ও ছিপছিপে চেহারা আর মুখের কমনীয়তার জন্য অনেকেই এমন ভুল করে। সে সময় ব্যাপারটা বেশ এনজয় করতো ঈশান। একটু থমকে ও বলেছিল, হ্যাঁ হ্যাঁ, তা বলতে পারেন। কি পড়ছো? কি পড়বো সেটা নিয়ে প্ল্যান করছি আর কি। ঈশানের ইতস্তত ভাব দেখে ওনার ধারণা হয়েছিল বলার মতো কিছু নয় বলেই হয়তো বলতে সংকোচ হচ্ছে ওর। ওনার গলায় তখন সহানুভূতির ছোঁয়া। সে যাই পড়ো, সব শিক্ষাই তো শিক্ষা। তবে এই ঈশানী যে তোমার ক্লাসমেট নয় সে ব্যাপারে আমি নিশ্চিত। ও মিউজিক নিয়ে পড়ছে রবীন্দ্র ভারতী থেকে। যাই হোক, তুমি এইদিকে কোথায় যাচ্ছিলে? কথাকলি কমপ্লেক্সে। ওখানে আমার মামা থাকেন। মামার শরীরটা ভালো নেই, তাই দেখতে যাচ্ছিলাম। যদি মামা রাজি হন তাহলে কাল একটা নার্সিং হোমে নিয়ে যাব। এই রকম প্ল্যান করেই বাড়ি থেকে বেরিয়েছি। ঈশানীর গান বন্ধ হয়ে গিয়েছিল ইতিমধ্যে। ঘরের ভেতর থেকে ওর গলা শোনা গিয়েছিল, এই বৃষ্টির মধ্যে কে এসেছে পিমনি? তুমি কার সঙ্গে কথা বলছো? রেখাকে 3 কাপ কফি করতে বলে তুই এখানে আয়। তোর পরিচিত কেউ আসেনি। আমাদের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিল একজন। আমি জোর করে ওকে এনেছি এখানে। ও, হারমোনিয়ামটা তুলে রেখে যাচ্ছি আমি। যার গানের গলা অত মিষ্টি তাকে দেখার কৌতূহল থাকাটাই স্বাভাবিক। মনে মনে অপেক্ষাই করছিল ঈশান গায়িকার দর্শন পাওয়ার জন্য। হালকা ভায়োলেট কালারের একটা হাউসকোট পরে এক পিঠ খোলা চুলে ড্রয়িং রুমে ঢুকেছিল ঈশানী। ওর প্রসাধনহীন মুখায়ব জুড়ে একটা স্নিগ্ধ সৌন্দর্য বিরাজ করছিল। প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল ঈশানের ওকে। হয়তো ওর দু চোখে ফুটে ওঠা মুগ্ধতার দৃষ্টি এড়ায়নি ঈশানীরও। মাত্র কয়েক সেকেন্ড তাকিয়েছিল ঈশান। পর মুহূর্তেই মনে পড়ে গিয়েছিল ওখানে ও একজন পরিচয়হীন মানুষ। তাড়াতাড়ি চোখ নামিয়ে নিয়েছিল। এরপর অবশ্য কফি খেতে খেতে টুকটাক কথা হয়েছিল তিনজনের মধ্যে। বার কয়েক চোখাচোখি হয়েছিল ঈশানীর সঙ্গে। ঈশানী জানিয়েছিল ওর স্কুলের কথা, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে মিউজিক নিয়ে মাস্টার্স করার কথা। ওদের মিউজিক স্যারের প্রশংসাও করছিল খুব। ওর কথা বলার ভঙ্গিমায় এমন একটা সারল্য ছিল যা এ যুগের মেয়েদের মধ্যে সচরাচর চোখে পড়ে না। বেশ ভালো লাগছিল ঈশানের ওর কথা শুনতে। ঈশানও করেছিল ওর প্রাক্তন অধ্যাপক মামার গল্প। মামা ও মামিমার প্রতি টানের কথা। এমনকি মামা তো দিদিদের ভালো গান গাওয়ার কথাও বলেছিল। তবে কৌশলে নিজের কথা এড়িয়ে গিয়েছিল, কারণ ক্ষণিকের ওই আলাপের মধ্যে নিজেকে জাহির করতে কেমন যেন অস্বস্তি লেগেছিল ওর। ঈশানের গানের প্রশংসা করেছিল ও। আপনি কিন্তু বেশ ভালো গান করেন, আর সিলেকশনও ভালো। আজকের দিনের উপযুক্ত গানগুলোই গাইছিলেন। ঈশানী সামান্য হেসে বলেছিল, অশেষ ধন্যবাদ। মামিমার ফোনটা বেজে উঠেছিল 8:30 নাগাদ। উৎকণ্ঠা নিয়ে মামিমা বলেছিলেন, তুই কোথায় বাবু? তোর মামা তোর জন্য ভীষণ চিন্তা করছে। তুমি মামাকে চিন্তা করতে বারণ করো, আমি কাছাকাছি এসে গেছি। আসলে বৃষ্টির জন্য। বৃষ্টি তো থেমে গেছে। হ্যাঁ থেমেছে তো। এই তো আমি যাচ্ছি, 2-3 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়েছিল ঈশান। আমি এবার আসি। অনেক ধন্যবাদ আমার মতো অচেনা একজন মানুষকে দুর্যোগের সময় আশ্রয় দেওয়ার জন্য। ঈশানীর পিসিমণি বলেছিলেন, অচেনা হয়ে থাকতে চাইলে কি চেনা যায় কাউকে? নামটাই তো জানা হলো না এতক্ষণেও। আসলে বিশেষ কারণে নামটা বলতে পারলাম না। জানবেন অবশ্যই। আপনি দরজায় খিল লাগিয়ে দিতে আসবেন তো? ঈশানী বলেছিল, না, পিমনিকে আর যেতে হবে না, আমি লাগিয়ে দিয়ে আসছি। ঈশানের পিছু পিছু সিঁড়ি দিয়ে নেমে এসেছিল ঈশানী। তবে ঈশান আর পিছন ফিরে তাকায়নি। ওপরের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলেন গৃহকর্ত্রী। গেট পেরোনোর আগের মুহূর্তে নিজের একটা ভিজিটিং কার্ড এগিয়ে দিয়েছিল ও ঈশানীর দিকে। ওপরের দিকে তাকিয়ে বলেছিল, আপনার জন্য দিয়ে গেলাম, আমার নামটা এতে পেয়ে যাবেন। উনি ওপর থেকে বলেছিলেন, তোমার নাম এখনো জানি না, তুমি এখনো অচেনা, তবু বলছি, যদি এই বয়স্ক মানুষটাকে দেখতে কখনো মন চায় আবার এসো তাহলে। ঈশান হাত নেড়ে সম্মতি জানিয়ে হাঁটতে লেগেছিল। মামা মামির সঙ্গে গল্প করতে করতে রাতের খাওয়া সেরেছিল ঈশান। সন্ধ্যের ঘটনাটা পুরোটাই বলেছিল তাদের। শুনে মামিমা বলেছিল, দেখ বুবুন, এখনো ভালো মানুষ আছে দেশে। মামিমাকে শুনিয়ে মামা হাসতে হাসতে বলেছিল, সত্যিই তাই। আর দেখো, সেটা আমাদের পাড়াতেই।
এমন সহৃদয় মহিলার সঙ্গে আলাপটা তো করতেই হয়, বিশেষ করে বিয়েই যখন করেননি তখন তো নিঃসঙ্গ, খানিক সঙ্গ দেওয়াই যেতে পারে। কি বললি বুবু? গেটের সামনে পিঙ্ক কালারের বোগেনভেলিয়া গাছ আছে? আরে, আসতে যেতে রোজই তো চোখে পড়ে। তোকে দুর্যোগের সময় শেল্টার দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাতে একদিন না হয় ঢুকে পড়বো। মামিমা বলেছিলেন, তা যেতেই পারো, তবে গিয়ে যেন খ্যাক খ্যাক করে কেশো না, তাহলে ধুলো পায়েই বিদায় করবেন উনি। মামা বলেছিল, আরে, যার ভাগ্নে ডাক্তার তার কাশি সারাতে কতক্ষণ। মামাকে ছেড়ে ওকে ধরেছিলেন তারপর মামিমা। হ্যাঁ রে বুবন, মেয়েটা কেমন দেখতে রে? ভালো করে দেখিনি, তবে গান গাই বেশ ভালো, সেটা তো বললামই। আমি একদিন যাব, তাহলে দেখে আসবো মেয়েটাকে। মামিমার কথা শুনে আপত্তি জানিয়েছিল মামা। একদম নয় সীমা, তুমি তো জানো রমলার মেজাজ। নিজের বোন হলেও ওর আচার আচরণ কোনোদিনই ভালো লাগে না আমার। অনেক চেষ্টা করেছি ওকে বোঝানোর, কিন্তু ব্যর্থ হয়েছি। ও চিন্তাধারা যে ভুল, এ কথা মানতে চায় না ও। ভেবেছিলাম বয়স হলে শোধরাবে, কিন্তু কোথায়। বেচারা ইন্দ্র ভালোবেসে বিয়ে করেছিল রমলাকে। নিজের নামজাদা কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকেও সে মানুষটা সাদামাটা জীবন ভালোবাসে। তার স্ত্রী হয়ে রমলার আকর্ষণ মডার্ন সোসাইটির প্রতি। ইন্দ্র সারা জীবন একতরফা অ্যাডজাস্ট করার চেষ্টাই করে গেল। নিজের রিটায়ারমেন্টের পর তবু একটু শান্তিতে ছিল, কিন্তু রমলা রিটায়ার্ড হওয়ার পর এখন তো আরো দুর্বিষহ অবস্থা ওর। দেখা তেমন না হলেও ফোনে তো রোজই একবার করে কথা হয় ইন্দ্রর সঙ্গে। বুঝি ওর পরিস্থিতিটা। কথা কটা বলে একটা দীর্ঘশ্বাস ফেলেছিলেন প্রাক্তন অধ্যাপক সরোজ সেনগুপ্ত। মামার কথাগুলো শুনতে খারাপ লাগলেও সেগুলো ছিল নির্মম সত্যি। মা বাবাকে মা আর বাবা বলেই ডাকতে ভালো লাগতো ঈশাদের। ইন্দ্রনাথ দাশগুপ্তের ইচ্ছেও ছিল তেমনই, তাই তাকে বাবা বলে ডাকলেও মাকে মম বলতে হয়, কারণ ছোট থেকে সেটাই শিখিয়েছিলেন রমলা দাশগুপ্ত। বাবা বুবুন বলে ডাকে, নামটা ঠাম্মা দিয়েছিল, তাই শুনতে বেশ ভালো লাগে ঈশানের। মম ডাকে বেটা, বিশেষ বিশেষ সময় বলে মাইসন। এসব ডাক শুনতে ভালো না লাগলেও মাকে কখনো কিছু বলেনি। মা আর বোনের লাইফ স্টাইল ভালো লাগে না ওর, তাই নিজের মতো করে থাকে ঈশান। সুযোগ পেলে অবশ্য বাবার সঙ্গে নিরিবিলিতে লনে বসে গল্প করে। মামা মামিমাকে গুড নাইট জানিয়ে বেডরুমে ঢুকে বিছানায় শরীরটা এলিয়ে দিয়েছিল ঈশান। 2-1 মিনিটের মধ্যে অচেনা নম্বর থেকে ফোনটা এসেছিল। হ্যালো, আমি কি ডক্টর ঈশান দাশগুপ্তের সঙ্গে কথা বলছি? হ্যাঁ, কে বলছেন আপনি? মোবাইলটা হস্তান্তরিত হয়েছিল তৎক্ষণাৎ। এবার আর ও প্রান্ত থেকে ভেসে আসা গলাটা চিনতে অসুবিধা হয়নি ঈশানের। ঈশানের পিসিমণির গলায় ঝরে পড়েছিল অভিমান। আমাকে এভাবে বোকা বানানো সত্যিই কি কোনো দরকার ছিল ডাক্তারবাবু? না না, আপনি ভুল বুঝছেন। আসলে আপনার ভাইজির নাম ঈশানী জানার পর নিজের নামটা বলতে কেমন অস্বস্তি হচ্ছিল, তাই নামটা বলতে পারিনি। ও, আর আমি যখন জিজ্ঞাসা করলাম কি পড়ছো তুমি, তখন বললে কি পড়া যায় তার প্ল্যান করছো। সেটার কারণ কি ছিল? ওটা সত্যি, আমি এর পরের পড়াশোনার কথা ভেবে বলেছি, স্পেশালিস্ট হওয়ার কথা আর কি। না, আসলে তুমি আমাকে বোকা বানাতেই চেয়েছিলে। ঈশানের খুব খারাপ লাগছিল। ওনার রাগ ভাঙাতে বলেছিলেন, সরি পিসিমণি, ভুল হয়ে গেছে। একদিন গিয়ে কান ধরে ক্ষমা চেয়ে আসবো। চাইলে ওঠ বসও করতে পারি। উনি বলেছিলেন, কান ধরতে হবে না, তুমি এলেই তোমার অপরাধ ক্ষমা করে দেব। কান ধরে ওঠ বস অনেককে করিয়েছি জীবনে, আর নয়। আমার পরিচয়টা এবার জানাই। আমি এখানকার নিবেদিতা শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষিকা ছিলাম। বছর 2 আগে রিটায়ার করেছি। নাম সুমিতা মল্লিক। তোমার মামাতো দিদিরা মনে হয় চিনবে। ওহো, আর একটা কথা বলা হয়নি, আসার দিন তোমার মামা ও মামিমাকে সঙ্গে নিয়ে আসবে। এত কাছাকাছি থাকি, তাই ওনাদের সঙ্গে আলাপ করার ইচ্ছে রইল। দিনের মতো কথা ওখানেই শেষ হলেও মাস 6-এর মধ্যে ঈশানী পিমনি হয়ে উঠেছিলেন ডাক্তার ঈশান দাশগুপ্তের পিসিমণি। মামা মামির সঙ্গেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল ওনার। আর ঈশানী, সে তো বরাবরের মতো জায়গা করে নিয়েছিল ওর মনের গভীরে। তারপর হঠাৎ করেই সব ওলটপালট হয়ে গেল। কোনো এক অজ্ঞাত কারণে ঈশান দাশগুপ্ত আর ঈশানী মল্লিকের মধ্যে গড়ে উঠল এক দুর্ভেদ্য প্রাচীর। কাজের মধ্যে যতক্ষণ থাকে ঈশান ততক্ষণই ভালো থাকে। একলা থাকলে ঈশানীর সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায়। তখন ভীষণ কষ্ট হয় ওর জন্য। মামি তো বলতো, মেয়েটার জনম দুঃখী। সত্যিই তাই। সুমিতা মল্লিকের কাছে সবটা শুনেছিলেন মামা মামিরা।
জন্ম মুহূর্ত থেকে ভাগ্য ওর সঙ্গে শুধুই পরিহাস করে গেছে। জন্মের সময় মাকে হারিয়েছিল ঈশানী। তখনই ওর পিসিমণি নিজের কাছে নিয়ে চলে এসেছিলেন ওকে। সংসার করবেন না বলে স্থির করেছিলেন সুমিতা মল্লিক। তবু সংসার হয়ে গিয়েছিল তার, ছোট্ট মেয়ে ঈশানীকে নিয়ে। নিজের চাকরি সামলে সদ্যজাত মেয়েটাকে মানুষ করা সম্ভব ছিল না, তাই আয়া রেখেছিলেন 2 বছর। তারপর গভর্নেন্স রেখেছিলেন ঈশানী 9 বছর বয়স পর্যন্ত। শান্ত বাধ্য মেয়েটা দেখাশোনার জন্য এরপর আর কাউকেই লাগেনি তার। তিনি নিজেই সবটুকু সামলাতেন। পিসি অন্তঃপ্রাণ ঈশানী সুমিতাকে পিমনি বলে ডাকতে শুরু করেছিল কথা ফুটতেই। বড় হয়েও বদলায়নি সম্বোধনটা। আর আদরের ভাইজিকে তুলি বলে ডাকতেন সুমিতা। ঈশানী নামটা উনি দিয়েছিলেন ওকে স্কুলে ভর্তি করার সময়। স্ত্রীর মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন সুমিতা মল্লিকের ভাই সৌমেন মল্লিক। নিজের বেডরুমে ঢুকলে স্ত্রীর জন্য তার কষ্ট হতো, তাই তিনি নতুন চাকরি নিয়ে চলে গিয়েছিলেন ব্যাঙ্গালোরে। 3 মাস পর পর আসতেন। যেদিন আসতেন সেদিনও নিজের ঘরে শুতেন না, রাতটা কাটাতেন অন্য ঘরে। পরদিনই বিকেলের দিকে চলে যেতেন। সুমিতা বারণ করা সত্ত্বেও মাসে মাসে তিনি টাকা পাঠাতেন মেয়ের জন্য। সুমিতা অবশ্য সেই টাকা খরচ করতেন না। ঈশানের ভবিষ্যতের কথা ভেবে সবটাই জমা করে রেখে দিতেন আলাদা একটা অ্যাকাউন্টে। বছর 3 চলেছিল এভাবেই। তারপর টাকা পাঠানো ও বাড়িতে আসা সবই বন্ধ করে দিয়েছিলেন সৌমেন মল্লিক। তাই একটু বড় হয়ে বাবাকে ভালোভাবে চিনতে শেখার আগেই ঈশানীর সঙ্গে চিরদিনের মতো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ওর বাবার সম্পর্ক। 2 বছর পর হঠাৎই একদিন সৌমেন মল্লিক বাড়িতে হাজির হয়েছিলেন দ্বিতীয় স্ত্রী ও বছরখানেকের ছেলেকে সঙ্গে নিয়ে। জানা গিয়েছিল 2 বছর আগে সাউথ ইন্ডিয়ান এই মেয়েটিকে বিয়ে করেছিলেন সৌমেন। দিদিকে জানাতে নাকি সাহসে কুলোয়নি তার। শুনে রাগ করেননি সুমিতা। ভেবেছিলেন এটাই ভালো হলো। একা একা সারাটা জীবন কাটানো হয়তো কষ্টকর হতো ভাইয়ের পক্ষে। ভাইয়ের বউকে সাদরে বরণ করে নিয়েছিলেন সুমিতা। কিন্তু একদিন পরই সৌমেন মল্লিক জানিয়েছিলেন তার কোনো বদলির সম্ভাবনা নেই। চাকরির কারণে ব্যাঙ্গালোরেই থাকতে হবে তাকে। তাই ওখানে একটা বাড়ি দেখেছেন। বাড়িটা কেনার জন্য কিছু টাকা দরকার, আর সেটা সম্ভব হবে যদি তাদের বসত বাড়িটা তার নিজের অংশটা সুমিতা কিনে নেন। বাবা মা কেউ বেঁচে ছিলেন না তখন সুমিতার, তাই বাড়িটার অর্ধেক অংশীদার ছিলেন তিনি। বাড়িটা অবশ্য তখন একতলা ছিল। 4টে ঘর, রান্নাঘর ও বাথরুম ছাড়া ছিল বারান্দা ও অল্প একটু প্যাসেজ। 20 বছর আগে গড়িয়াহাট অঞ্চলে বাড়ির দাম কম ছিল। সুমিতার বুঝতে অসুবিধা হয়নি যে দিদি ও মেয়ের সঙ্গে আর সম্পর্ক রাখার ইচ্ছে নেই সৌমেনের। তবে তার আগে ধান্দা করে নিজের অংশের টাকাটা নিতে চাইছে ভাই। টাকাটা না দিতেই পারতেন সুমিতা মল্লিক, তবু ভবিষ্যতে ঈশানীর মাথা গোঁজা ঠাঁই যাতে না চলে যায় সে কথা ভেবে 4 লাখ টাকা সৌমেনকে দিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করে নিয়েছিলেন বাড়িটা। তার সঙ্গে একটা উইল করে রেখেছিলেন। তখন সুমিতার বয়স 42। 17 বছর চাকরি করে যে টাকা সঞ্চয় করেছিলেন তার প্রায় বেশিটাই চলে গিয়েছিল বাড়িটার জন্য। তার বছর 5 পর দোতলা করে নিয়ে একতলাটা ভাড়া দিয়েছিলেন। সবই করেছিলেন যার মুখের দিকে তাকিয়ে, সেই এখন তার থেকে দূরে। কোথায় আছে ঈশানী সেটা হয়তো তিনি জানেন, তবে জানে না ঈশান। জানতে চাওয়ার স্পর্ধাও নেই তার। আদরে তুলিকে ছাড়াই শূন্য বাড়িতে একা একা রয়ে গেছেন সুমিতা মল্লিক। এই সব কিছুর জন্য নিজেকে অপরাধী বলে মনে হয় ঈশানের। প্রথম পরিচয়ের দিন 10 পরে মামা ও মামিমাকে সঙ্গে নিয়ে ঈশান গিয়েছিল সুমিতা মল্লিকের বাড়ি। সুমিতা দেবীর সঙ্গে মামা মামির আলাপ করানোর অজুহাতে বা সুমিতা দেবীকে দেওয়া কথা রাখতে সেদিন ওখানে গেলেও ঈশানীর সঙ্গে আবার দেখা করাটাই ছিল ওর মুখ্য উদ্দেশ্য। কার কাকে কখন কিভাবে ভালো লেগে যায় সত্যিই বলা কঠিন। সুন্দরী, শিক্ষিতা, স্মার্ট কম মহিলার সঙ্গে তো আলাপ হয়নি ঈশানের 29 বছরের জীবনটায়। তবু তাদের কাউকে এভাবে তো ভালো লাগেনি ওর। ঈশানীর সারল্যে ভরা চাউনি, সাদামাটা আচরণ প্রথম থেকেই মুগ্ধ করেছিল ঈশানকে। মামা গান ভীষণ ভালোবাসেন, তাই নিজের 2 মেয়েকে উচ্চাঙ্গ সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছিলেন। মামার অনুরোধে সেদিন বেশ কয়েকটা গান শুনিয়েছিল ঈশানী। মামা মামির খুব ভালো লেগেছিল ঈশানীর গান। ঈশানীকেও পছন্দ হয়েছিল ওদের। এরপর আরো কয়েকবার একাই গিয়েছিল ঈশান ওই বাড়িতে। ওর গাড়িতে করে একটা ছুটির দিনে ঈশানীকে নিয়ে ও গিয়েছিল লং ড্রাইভে। সে কি উত্তেজনা ঈশানীর! গাড়ি থেকে ফাঁকা জায়গায় নামলেই ছোটাছুটি লাফালাফি করছিল। ওর হাত ধরে ঘুরপাক খাওয়াচ্ছিল। ওকে একটু আনন্দ দিতে পেরে খুব ভালো লেগেছিল সেদিন ঈশানের। ওকে জড়িয়ে ধরে বলেছিল, সারা জীবন এমনই হাসি খুশি দেখতে চাই তোমাকে আমি। সংসারের জটিলতা যেন কেড়ে না নেয় তোমার এই নরম মনটাকে।
মাত্র 3-4 মাসের মধ্যে কখন যে দুজনের মনের কাছাকাছি চলে এসেছিল তা নিজেরাই বুঝতে পারেনি। ঈশানীর সঙ্গে প্রতি রাতে ফোনে কথা হতো ঈশানের। দুজনেই দুজনের নাম ধরে ডাকতো। ওদের এই ভালোবাসার কথা শুধু জানতো ঈশানীর পিসিমণি আর ঈশানের মামা ও মামিমা। মম তখন তার বন্ধু আইএএস অফিসার মিস্টার স্নেহাশিস বর্মনের মেয়ের সঙ্গে ঈশানের বিয়ের প্ল্যান করছিলেন। কথাটা বাবার মাধ্যমে জানতে পেরে মামা ঈশানীর সঙ্গে ঈশানের সম্পর্কের কথা জানিয়েছিল মমকে। তারপর মামারই উদ্যোগে মা আর মম গিয়েছিল সুমিতা মল্লিকের বাড়ি। মামাও গিয়েছিল সঙ্গে। সেদিন বাবার অনুরোধেই নাকি দুটো গান শুনিয়েছিল ঈশানী। ওর গান শুনে খুশি হয়েছিল বাবা। তাছাড়া সুমিতা দেবী আর ঈশানীর আন্তরিক ব্যবহারে মুগ্ধ হয়েছিল ইন্দ্রনাথ দাশগুপ্ত। কিন্তু মম যে মোটেই খুশি হয়নি সেটা ওখানে বুঝতে দেয়নি কাউকে। ঈশানীর কাছ থেকে ওর মোবাইল নাম্বার নিতে অবশ্য ভোলেনি মম। খুশি মনেই হয়তো নাম্বারটা দিয়েছিল ঈশানী। সেদিন রাত্রে ঈশানীকে ফোন করেছিল মম, সেটা জানিয়েছিল সুমিতা দেবী। যদিও ফোনে মম কি বলেছিল সেটা বলেননি, তবে ঈশানীর সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখতে বারণ করেছিলেন উনি। বুঝতে অসুবিধা হয়নি ঈশানের যে মম নিশ্চয়ই খুব অপমানজনক কথা বলেছে ঈশানীকে। সেই দিনগুলো কি সাংঘাতিক মানসিক দুশ্চিন্তার মধ্যে কেটেছিল ঈশানের। যখনই সময় পেয়েছিল তখন ঈশানীকে ফোন করার চেষ্টা করেছিল ও, কিন্তু 6টা দিনের মধ্যে একবারের জন্য ফোনে সুইচ অন করেনি ঈশানী। সপ্তম দিনে মানে পরের রবিবারে সুমিতা মল্লিকের বাড়িতে এসে হাজির হয়েছিল ঈশান। দেখা মেলেনি ঈশানীর। অনেক অনুনয় বিনয়ের পর সুমিতা মল্লিক জানিয়েছিলেন ঈশানীকে ওর গুরুজি নিয়ে গেছেন পশ্চিমবঙ্গের বাইরে। কোথায় সেটা উনি বলতে পারবেন না, কারণ ঈশানীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ তিনি। ঈশান বলেছিল, গত 6টা দিন যখন সময় পেয়েছি তখনই ওকে ফোন করেছি, কিন্তু সারাক্ষণ সুইচ অফ করে রেখেছে মোবাইলটাকে। সুমিতা দেবী উঠে গিয়ে পাশের ঘর থেকে ঈশানীর মোবাইলটা নিয়ে এসেছিলেন। বললেন, তুলি এই মোবাইলটা সুইচ অফ করেছিল 6 দিন আগে, আর অন করেনি। এটাকে নিয়েও যায়নি। অতীতের কোনো স্মৃতিও সঙ্গে রাখতে চায়নি। চোখে জল এসে গিয়েছিল ঈশানের। সুমিতা দেবীর হাত দুটো ধরে বলেছিল, প্লিজ পিসিমণি, আমার মা কি বলেছে ওকে সেটুকু অন্তত বলুন। সেই একই কথার পুনরাবৃত্তি করেছিলেন উনি। আমি নিরুপায়, কারণ এই ব্যাপারেও আমি তুলির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এরপর বাধ্য হয়ে বাড়ি চলে এসেছিল ঈশান। তবে মিসেস রমলা দাশগুপ্তের মনোবাসনা পূর্ণ হয়নি। তার বন্ধুর মেয়ের সঙ্গে ঈশানের বিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, মায়ের সঙ্গে কথা বলাও বন্ধ করেছে ঈশান সেদিনের পর থেকে। ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে এখন। বাবার সঙ্গে ফোনে কথা হয়। মাঝে মাঝে গাড়ি করে আসে বাবা কয়েক ঘন্টার জন্য। কাজের মধ্যেই বেশি করে নিজেকে ডুবিয়ে রাখতে চায় এখন ও। তবু মন থেকে ঈশানীকে সরাতে পারে না একটা মুহূর্তের জন্য। 1টা বছর পেরিয়ে গেছে। ঈশানী কোথায় আজও জানে না ঈশান। মাঝে মাঝে মনের মধ্যে একটা প্রশ্ন উঁকি দেয়, কেন এমন করলো মম? নিজের জীবনটা তো কাটিয়ে দিয়েছেন নিজের মতো করে, মেয়েকেও দিয়েছেন দেদার স্বাধীনতা। এত স্বাধীন চেতা একজন মানুষ হয়ে কি করে অপরের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে ইচ্ছে হয় তার? ঈশানীকে নিয়ে সংসার তো করতো ও। তার মানে ওর ভালো লাগা মন্দ লাগার কোনো মূল্য নেই মমের কাছে? তাছাড়া কি ছিল না ঈশানীর? ভদ্র বিনয়ী সুশ্রী ও সুগায়িকা একটা মেয়েকে অপমান করার মতো কি ত্রুটি খুঁজে পেয়েছিলেন সেদিন মিসেস রমলা দাশগুপ্ত? অনেকবার মনে হয়েছিল ঈশানের এই ব্যাপারটার জন্য মমের কাছে কৈফিয়ত চাওয়ার কথা, কিন্তু প্রতিবারই পিছিয়ে এসেছে শুধু একটা কথাই ভেবে, মমের ইচ্ছে পূর্ণ হয়নি। তাই যথেষ্ট বিরক্ত ঈশানের উপর। হার স্বীকার কখনো করতে চায় না মম। আর ঠিক সেই কারণেই সত্যি কি ঘটেছিল ঈশানীর সঙ্গে তা জানাবে না। উপরন্তু ঈশানীর ঘাড়েই হয়তো উল্টে দোষ চাপাবে। ঈশানীর ডেস্টিনি ওকে কোথায় নিয়ে যাবে জানে না ঈশান। তবুও অন্তর থেকে সর্বদা চায় ঈশানী যেন অনেক সুখী হয়। বৃষ্টিটা বেশ তোড়ে নামলো। গায়ে ছাট আসতেই নিজের মধ্যে ফিরে এলো ঈশান। মনটাকে শান্ত করতে জার্নালগুলো সরিয়ে রেখে 2 দিন আগের আসা উইকলি ম্যাগাজিনটা টেনে নিল। একটু উল্টে পাল্টে দেখতে চোখটা আটকে গেল একটা নিউজে। খবরটার সঙ্গে ঈশানীর ছবি। রুদ্ধশ্বাসে খবরটা পড়ল ঈশান। মুম্বাইয়ের সঙ্গীত জগতে হঠাৎ করে আত্মপ্রকাশ বাংলার মেয়ে ঈশানী মল্লিকের। দুটো সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবিতে গান গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছেন মিস ঈশানী মল্লিক। তার অসামান্য কণ্ঠস্বর ও গায়কী জয় করে নিয়েছে সকলের মন।
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির প্রযোজক ও পরিচালকদের দৃষ্টি কেড়েছেন সঙ্গীত শিল্পী মিস ঈশানী মল্লিক। আরও বেশ কয়েকটা ছবিতে গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেই সঙ্গে রয়েছে আরও একটা খবর, হিন্দি একটা এন্টারটেনমেন্ট চ্যানেলে লাইভ প্রোগ্রাম রয়েছে ঈশানী মল্লিকের। কিন্তু লাইভ প্রোগ্রামের ডেটা দেখে হতাশ হয়ে গেল ঈশান। আগামীকাল আর কোনোভাবেই সম্ভব নয় ওইখানে হাজির হয়ে ঈশানীর সঙ্গে দেখা করা। ইস, কেন যে দেখেনি ও জার্নালটা দুদিন আগে। তা সে নাই যাওয়া হোক, পিসিমণির কাছে আজ নয় কাল আসবেই ও। ঈশানী নিজেকে প্রমাণ করতে পেরেছে, এটাই অনেক। ওর সাফল্য তো ঈশানেরও সাফল্য। মামাকে ফোন করে ঈশানীর খবরটা জানাতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন মামা মামির। এরপরই ম্যাগাজিনের ওই পেজটা ছবি তুলে বাবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল ঈশান। ইন্দ্রনাথ বললেন, ভীষণ খুশি হয়েছি আমি। তবে তোর মাকে কাছে পেলে নিউজটা শুধু দেখাতামই না, দুটো কথা শোনাতাম। সেই সুযোগটা আপাতত হলো না, কারণ তিনি ক্লাবের সদস্যদের নিয়ে ভাইজ্যাক গেছেন আজকের ফ্লাইটে। ও আচ্ছা, তাহলে খবরটা আমিই দেব ফোন করে। তোমাকে এসব জটিলতার মধ্যে ঢুকতে হবে না বাবা, সময় করে ওষুধগুলো খাবে। রাখছি। লাইনটা কেটে মিসেস রমলা দাশগুপ্তর নাম্বারে কল করলো ঈশান পুরো একটা বছর পর। রিংটা বেশ কয়েকবার বেজে যাওয়ার পর কলটা রিসিভ করলেন উনি। কোনো ভূমিকা ছাড়াই বললেন, 1 বছর পর তুমি হঠাৎ কেন আমাকে এত রাত্রে ফোন করেছো সেটা আমি জানি। ঈশানী মল্লিকের সাফল্যের খবরটা দেবে তো? আমি নিউজটা তোমার আগেই জেনেছি। এই নিয়ে বাড়ি গিয়ে তোমার সঙ্গে কথা হবে। এখন আমি ব্যস্ত আছি। রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। লাইনটা কেটে দিলেন রমলা। নিষ্ফল আক্রোশে স্মার্টফোনটা ছুঁড়ে ফেলে দিল ঈশান বিছানার উপর। কিছুতেই যেন কিছুই আসে যায় না মমের। কি ধাতু দিয়ে গড়া মিসেস রমলা দাশগুপ্ত? কোনোভাবেই হার স্বীকার করতে রাজি নন উনি। কিন্তু আজ ঈশান এত সহজে নিষ্কৃতি দেবে না মমকে। মোবাইলটা তুলে নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, একটা কথা জানিয়ে রাখি তোমাকে মম, এবার ঈশানী ফিরলে আমাদের ভুল বোঝাবুঝির অবসান ঘটবেই। তারপরেই আমি ওকে বিয়ে করব, কারো মতামতের অপেক্ষা না করে। তৎক্ষণাৎ রিপ্লাই দিলেন রমলা, বুঝলাম, তবে সে তোমাকে বিয়ে করতে রাজি হয় কি দেখো। স্মাইলগুলো দেখে শরীর জ্বলে উঠল ঈশানের। আর কিছু না লিখে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো। গতকাল অনেক রাত্রে ঘুম আসায় আজ ঘুম ভাঙলো একেবারে সকাল 9:30টায় কলিং বেলের আওয়াজে। আজ রবিবার, তাই অ্যালার্ম দেয়নি ঈশান কাল রাত্রে। দরজা খুলতেই মিনুদি ঢুকলো। রান্না ছাড়াও অন্য সব কাজই করে মিনুদি। কোন দিন কখন আসবে ফোনে জেনে নেয়। রবিবার দিন ব্রেকফাস্ট খায় ঈশান 10:30টায়, তাই মিনুদিও আসে দেরিতে, এসে ব্রেকফাস্ট রেডি করে ফেলে। তারপর অন্য কাজ করে। অন্যদিন সাধারণত সকাল 7টার মধ্যে চলে এসে দুবেলা রান্না করে ফেলে, কারণ ঈশানের ফেরার সময়ের কোনো ঠিক থাকে না। তাই মাইক্রোওয়েভে নিজেই গরম করে নেয় খাবার খাওয়ার আগে। মিনুদি কিচেনে ঢুকে যেতে আবার শুয়ে পড়ল ঈশান। মনটা একদম ভালো নেই ওর আজ। এখন বারবার একটা কথাই মনে হচ্ছে, মমকে মেসেজ না করলেই ভালো হতো। নিজের সন্তান বাড়ি ছেড়ে একা একা পড়ে আছে দেখেও মমের ব্যবহারের কোনো পরিবর্তন নেই। নিউজটা তাহলে আগেই দেখেছে মম। যতই পাত্তা না দেওয়ার ভাব দেখাক মম, মনে মনে একটা ধাক্কা নিশ্চয়ই পেয়েছে। মম কি ভাবছে, জেনে অবশ্য লাভ নেই। জীবনটা ওর নিজের, নিজের মতো করে ভাববে এবারও। ঈশানী কলকাতায় ফিরলেই ওর সঙ্গে দেখা করে বোঝাতে হবে ওকে। তার আগে সুমিতা মল্লিককে একটা ফোন করা দরকার। কথাটা ভাবতে না ভাবতেই সুমিতা দেবীর নাম্বারে কল করলো ঈশান। হ্যালো পিসিমণি, আপনি নিশ্চয়ই জেনে গেছেন এতক্ষণে খবরটা। আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি ঈশানীর সাফল্যে। তবে দুঃখ একটাই, আমাকে কিছু না জানিয়ে নিরুদ্দেশ হওয়ার সময় একবারও আমার কষ্টের কথাটা ভাবলো না। আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, যদি অনুমতি দেন তাহলে যাব। সুমিতা মল্লিক বললেন, তুমি না করলে আমি করতাম ফোন তোমাকে। আজ রাত 7:45টায় এসো, আর রাতের খাওয়াটা এখানেই খেয়ে যেও। ঠিক আছে পিসিমণি, আমি ওই সময়েই যাব। ফোন রেখে স্বস্তির শ্বাস ফেলল ঈশান। সন্ধে 7:50-এ সুমিতা দেবীর বাড়ির সামনে আসতেই ঈশানের চোখে পড়ল বাবার সবুজ মার্সিডিজ গাড়িটা রাস্তার ধারে দাঁড় করানো রয়েছে। তার মানে বাবা এসেছে এখানে। একটু অবাক হয়ে কলিং বেলে চাপ দিল ঈশান। দরজা খুলল সুমিতা দেবীর হেল্পিং হ্যান্ড রেখাদি। দোতলায় উঠে ঈশান হতবাক। ড্রয়িং রুমে সুমিতা মল্লিকের সঙ্গে বসে আছে মামা মামি আর বাবা। সবাইকার হাতে চায়ের কাপ। রেখাদি তাড়াতাড়ি ঈশানের হাতে প্লেট সমেত চায়ের কাপটা ধরিয়ে দিয়ে বলল,
ঠিক সময়ে এসেছো তুমি দাদাবাবু। এক্ষুনি আমাদের তুলির লাইভ প্রোগ্রাম শুরু হবে। আমি খুলে চ্যানেলটা ধরি। ইন্দ্রনাথ বললেন, তোদের এই পিসিমণি ফোন করে আমাদের সকলকেই আসতে বলেছিলেন। টিভির পর্দায় ঈশানীকে দেখে বেশ অবাক হলো ঈশান। একটা সুন্দর লং স্কার্ট পরেছে ও, সঙ্গে একটা কালারফুল জ্যাকেট। অন্য ধরনের সাজে একদম অন্যরকম লাগছে ওকে। সঞ্চালক দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই নমস্কার জানালো ঈশানী। এরপর পরিষ্কার হিন্দিতে কথা বলতে শুরু করলো। ও বলল, যার সাহায্য ছাড়া আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না, তার সঙ্গে প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই আমি। তারপর আমি নিজের কথা বলবো। সঙ্গে সঙ্গে সঞ্চালক আমন্ত্রণ জানাতে ফ্লোরে দেখা গেল রমলা দাশগুপ্তকে। চার জোড়া চোখের অবাক দৃষ্টি গিয়ে পড়ল পর্দায়। ঈশানী উঠে জড়িয়ে ধরল রমলা দাশগুপ্তকে। ওর কপালে চুম্বন করলেন রমলা। তাকে কিছু বলতে অনুরোধ করলেন সঞ্চালক। রমলা হিন্দিতে কোনো কালেই পটু নন। উনি ইংরেজিতেই বললেন, আমার বলার মতো বিশেষ কিছু নেই। ঈশানী আমার ভাবী পুত্রবধূ হলেও ও আমার আর এক মেয়ে, তাই মেয়ের সাফল্যের জন্য মা চেষ্টা করবে এটা বলার মতো কিছু নয়। তবে ঈশানীর ট্যালেন্ট না থাকলে কিছুই সম্ভব হতো না। ওর গলায় উচ্চাঙ্গ সঙ্গীত শুনে আমি মুগ্ধ হয়েছিলাম। তখনই জানতে পারি গানের কারণেই ও হিন্দি নিয়ে পড়েছে ও উর্দু শিখেছে। আমি সেই দিনই ইন্টারনেটে যোগাযোগ করি সঙ্গীত গুরু যোশী সাহেবের সঙ্গে। 5 দিনের মধ্যেই ফ্লাইটে চলে আসে ওনার কাছে। তারপরে গুরু শিষ্যের অনলস প্রচেষ্টার কথা শুনুন ঈশানীর মুখেই। রমলা নমস্কার জানিয়ে বিদায় নিলেন। ঈশানী বলে চলেছে ওর গান নিয়ে চর্চার কথা, ওর সঙ্গীত গুরুর কথা, সঙ্গীত পরিচালকদের ওকে সাহায্য করার কথা। কিন্তু সুমিতা দেবী ছাড়া আর কারোর কানের মধ্যে যেন ঢুকছে না সেসব। 30 মিনিটে লাইভ শেষ হতে সবাই চেপে ধরলেন সুমিতা মল্লিককে। উনি এরপর যা জানালেন সেটা শুনে স্তম্ভিত হয়ে গেল ঈশান। এখান থেকে ফিরে গিয়ে রমলা ফোন করেছিলেন ঈশানীকে। শুধু ঈশানীর সঙ্গে নয়, তার সঙ্গেও অনেকক্ষণ কথা বলেছিলেন। ঈশানীর মা জন্ম মুহূর্তে মারা গিয়েছিল আর ওর বাবা ওকে ছেড়ে চলে গিয়েছিল শুনে উনি বলেছিলেন, আজ থেকে আমি তোর মা হলাম। নিজের ভুলে নিজের মেয়েটাকে ঠিকমতো মানুষ করতে পারিনি, সেজন্য এখন কষ্ট হয়। দেখি তোকে পারি কিনা বিশেষ একটা জায়গায় পৌঁছে দিতে। আমি চাই তুই একটা বিশেষ পরিচয়ে পরিচিত হ মানুষের কাছে। তারপর 5 দিনের মধ্যেই ওকে মুম্বাই নিয়ে চলে গিয়েছিলেন উনি। আসলে মানুষের বাইরে দেখে ভেতরটা বিচার করা যায় না। মোবাইলটা হাতে তুলে নিল ঈশান। লাউড স্পিকার অন করেই রমলাকে ফোন করল। ওর গলা আবেগে রীতিমতো কাঁপছে। মম, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও প্রান্ত থেকে রমলার নরম গলা শোনা গেল। তুলি আমাকে সব বলেছে, ইচ্ছের বিরুদ্ধে আর মম বলে ডাকতে হবে না তোকে। তুলির মুখে মা ডাক শুনতে বেশ মিষ্টি লাগে আমার। এবার তুইও মা বলেই ডাকবি। নিজেকে সামলে রাখতে পারলো না আর ডাক্তার ঈশান দাশগুপ্ত। সকলের সামনে কেঁদে ফেলল। প্রফেসর সরোজ সেনগুপ্ত বললেন, আপনার কথা ঠিক মিসেস মল্লিক। আমি দাদা হয়েই জানতে পারিনি যে রমলার মধ্যে এমন একটা নরম মনের মানুষ লুকিয়ে আছে। ইন্দ্রনাথ বললেন, আমার জীবনে সব অপূর্ণতাকে আজ পূর্ণ করে দিল রমলা। খুব ভালো লাগছে আমার, সত্যি বলছি। এর আগে জীবনে এত খুশি আমি কখনো হইনি। রাতের খাওয়া মিটিয়ে বাড়ি ফিরছেন ইন্দ্রনাথ। না, একা নন তিনি, ঈশানও রয়েছে তার সঙ্গে। পিসিমণি বলেছেন আজ রাতের ফ্লাইটেই ওরা রওনা হবে, কালই চলে আসবে। তাই আজ আর নিজের ফ্ল্যাটে ফিরে যেতে মন চাইছে না ওর। মনে মনে প্ল্যানটা ঠিক করে নিয়েছে ও। কাল সকাল পর্যন্ত বাড়িতেই কাটিয়ে দেবে বাবার সাথে, তারপর হসপিটালে যাবে। ডিউটি সেরে আবারও বাড়িতেই ফিরবে। মায়ের ফেরার মুহূর্তটার জন্য অপেক্ষা করবে। মা আর ঈশানী দুজনকেই কাছে পেতে বড় ইচ্ছে করছে এখন ঈশানের। সব ভুল বোঝাবুঝির অবসান যে এভাবে ঘটবে তা ঈশান কল্পনাও করেনি। সত্যি মন বড় বিষম বস্তু, এর গতিবিধি বোঝে কার সাধ্য। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।